জাতীয় নির্বাচনের আগে সব গোলমাল ঠিক হয়ে যাবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এমন কথা বলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের জন্য অপেক্ষায় সবাই। রমজানের আগে ভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা হবে। কেউ ফাউল করতে নামবেন না। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারির রমজানের আগে, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থা ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যেই আমরা কিন্তু কাজ করছি, একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয়। এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা স্টেক হোল্ডার, যারা খেলবেন, ইলেকশনের মাঠে যারা খেলবেন, তারা সব ফাউল করার নিয়তে নামবেন না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে। পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া, আরেকটি হচ্ছে দেশে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যেন মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, কোন পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকলেও চাপের কারণে এনসিপিকে শাপলার প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। এটা কমিশনের ব্যর্থতা। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমরা পুনরায় আবেদন করেছি। তারা বলছে শাপলার প্রতীক তারা বলেছে সংযুক্ত করা হয়নি, অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তারা এই কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল। নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি, এটা গাফিলতি। কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, তারেক রহমান এসে শুধু বিএনপি নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা জানান। এ সময় দলীয় মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, যারা জনগণের কাছে সমাদৃত দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে কথা বলেন তিনি। বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো। প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় 1000-এরও বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানান। আগুন নেভাতে গিয়ে প্রতি বছর জীবন হারাচ্ছেন একের পর এক ফায়ার সার্ভিস কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেন সব সময়, কিন্তু ঘটনাস্থলে কোন ধরনের দ্রব্য ছিল সেই সংক্রান্ত তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়ায়
বারবার মৃত্যুর মিছিলে শামিল হচ্ছেন ফায়ার ফাইটাররা। বেশি মৃত্যু বা আহত হওয়ার ঘটনা ঘটেছে কেমিক্যাল থাকার তথ্য গোপনের ফাঁদে পড়ে। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ফায়ার ফাইটার, ধোঁয়ার বিষাক্ত গ্যাস, বিস্ফোরণের আশঙ্কা কিংবা ধসে পড়া ভবনের ভয়, সবকিছুকে উপেক্ষা করেই তাদের লড়াই চলে মানুষের জীবন রক্ষায়। কিন্তু যারা অন্যের জীবন বাঁচাতে অকাতরে ঝুঁকি নেন, তাদের নিজেদেরই নেই জীবনের নিরাপত্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা হোক কিংবা টঙ্গীর রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন নেভাতে গিয়ে প্রতি বছর জীবন হারাচ্ছেন একের পর এক ফায়ার সার্ভিস কর্মী। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৯ জন কর্মী নিহত হয়েছেন। গেল ১০ বছরে নিহত হয়েছেন ২৪ জন, আর আহত হয়েছেন ৩৮৬ সদস্য। স্মরণকালের সবচেয়ে বেশি ১৩ জন ফায়ার ফাইটারের মৃত্যু হয় ২০২২ সালের চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায়। সবশেষ গেল ২২ সেপ্টেম্বর ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪ কর্মী দগ্ধ হন। তাদের ২ জন ঢাকায় জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কেন বারবার মৃত্যুর মিছিলে শামিল হচ্ছেন ফায়ার ফাইটাররা? এর মূল কারণ, ঘটনাস্থলে কোনো ধরনের দ্রব্য ছিল সে সংক্রান্ত তথ্য গোপন বা ভুল তথ্য দেয়া। বেশি মৃত্যু বা আহত হওয়ার ঘটনা ঘটছে কেমিক্যাল থাকার তথ্য গোপনের ফাঁদে পড়ে। ফায়ার সার্ভিস বলছে কোথাও আগুন লাগার পর দ্রুততার সঙ্গে ছুটে যান ফায়ার ফাইটাররা, কিন্তু সেখানে কি জন্য আগুন লাগতে পারে কিংবা আগুন লাগা ভবন বা গুদামে কোন ধরনের দ্রব্য আছে তাও জানানো হয় না। তথ্য গোপন করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণ ঘটছে। তারা বিস্ফোরণের বিষয়টি আগে থেকে আঁচ করতে পারছেন না, এতে বেশি হতাহত হচ্ছেন ফায়ার ফাইটাররা। তাদের দাবি, ঘটনাস্থলে পৌঁছানোর পর উত্তেজিত জনতা দ্রুত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ওপর চড়াও হয়। এজন্য বাধ্য হয়ে আগুনের স্থানে ঝুঁকি নিয়ে প্রবেশ করলে সেখানে বিস্ফোরণ ঘটলে ফায়ার ফাইটারদের মৃত্যু হয়। কিন্তু আগে থেকে স্থানীয়রা জানান না সেখানে কোন ধরনের মালামাল ছিল। অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, আগুন লাগা স্থানে কেমিক্যালের উপস্থিতি আছে কিনা অথবা দাহ্য পদার্থ রয়েছে কিনা সে সম্পর্কে ফায়ার সার্ভিসকে জানানো হয় না। এজন্য দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানের ভবনের প্রবেশ মুখে সাইনবোর্ড টানানো দরকার যে সেখানে কোন ধরনের মালামাল রয়েছে। তসলিমা তিথি, জাগো নিউজ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে এবং বলছিলাম যে তথ্য গোপনের জন্যই আসলে এই বারবার এত মৃত্যু দেখতে পাচ্ছি ফায়ার ফাইটারদের বা অন্যরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করছেন। আসলে এই দায়টা কাদের এবং এর বিরুদ্ধে কেন এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? যে বিষয়টা আমরা দেখতে পেলাম এটা আসলে খুবই দুঃখজনক যে একটা মানুষের জীবনের মূল্য তো অনেক বেশি, তো সেইটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি সেটা একটা উদ্যোগ থাকা উচিত এবং এর বিরুদ্ধেও আসলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আপনি একটা সময় বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখেছি সেখানে দেখতাম যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট না থাকা, প্রয়োজনীয় ব্যবস্থা না থাকার ফলে মৃত্যু ঘটতো। কিন্তু সাম্প্রতিক সময় এই যে প্রবণতা বা এই ধরনটা একটা পরিবর্তন এসেছে। ধরেন আপনার আগুন লাগলে আপনি যদি একটা বাড়ির কথা চিন্তা করেন সেখানের প্রোটেকশন এক ধরনের হবে, আবার যদি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয় কিংবা ভিন্ন ধরনের একটা জায়গা হয় সেখানে সেই ধরনের মেজার নিতে হয়। আপনার এরিয়া এবং আগুনের ধরন বুঝে আসলে ফায়ার ফাইটাররা উদ্ধার কার্যক্রমে নিজেদেরকে নিয়োগ করে। এবার একটা সেবা, তো সেই সেবাটা দিতে যে যদি একজন মানুষ মারা যায় বা জীবনের বিনিময়ে, তো আমরা আসলে একটা ইন্ডাস্ট্রি বা একটা মানুষকে একটা জীবনের বিনিময়ে কখনোই কম্পেনসেট করা সম্ভব না। তো আমি বিভিন্ন জায়গায় কাজ করার ক্ষেত্রে ধরেন আমাদের বাংলাদেশের যদি আরএমজি শিল্পের কথা আপনি বলেন, আরএমজি শিল্পের উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা আছে যেগুলো আসলে বড় ধরনের মৃত্যুর কারণ হয়েছে এবং এই সকল মৃত্যুর উদ্ধার কার্যক্রমে সবসময় আমাদের এই সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার ফাইটাররাই ঝাঁপিয়ে পড়েন, সাথে অন্যান্য বাহিনী থাকেন কিন্তু তাদের ভূমিকাটাই থাকে মুখ্য। যদি আপনি ধরেন রানা প্লাজার কথা বলেন, তারপরে তাজরিন ফ্যাশন ফায়ার ঘটনা যেটা আছে, তারপর আরও কিছু টঙ্গীতে একটা কারখানাতে আগুন লেগেছিল সাম্প্রতিক চট্টগ্রামের একটা, এগুলার যে মেইন কারণ যেটা ধরেন আগুন লাগবে এটা কেউ প্রত্যাশা করে না, তারপরও অ্যাক্সিডেন্ট ঘটলে আসলে আমরা সেখানে ধরেন যদি একটা বাড়িতে আগুন লাগে তাহলে আমরা কি করি, লোকগুলোকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা কখনো
আমাদের মনের ভিতর থাকে না যে এখানে আমার 5টা গ্যাস সিলিন্ডার থাকতে পারে, 10টা এক্সট্রা, কিংবা এর ভিতরে একটা ছোট কেমিক্যালের গুদাম থাকতে পারে। তো এখানে দেখা যায় যদি এরকম ঘটনা ঘটে যে ঠিকই একটা বাড়ি, সেখানে 5টা ফ্লোরে 3টা ফ্লোরে মানুষ থাকে, 2টো ফ্লোরে বিজনেস প্রতিষ্ঠান গড়ে তুলছে, কিন্তু ভিতরে কি আছে সেটা জানে না। তো এর ফলে কি হয়, ইনফরমেশন না থাকার ফলে ফায়ার ফাইটাররা মনে করে যে এটা একটা সাধারণ বাড়ি, সো মানুষকে উদ্ধার করে আমি নিয়ে চলে আসবো, কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা তো হ্যাঁ ব্যবস্থা সেভাবেই নেওয়ার ফলে সে স্বাভাবিকভাবেই চলে যায় যে হয়তো, কিন্তু যখন আগুনটা ছড়িয়ে পড়ে সে তো আর জানতো না যে এর নিচে একটা কেমিক্যালের গুদাম রয়ে গেছে। তো রাসায়নিক দ্রব্য যখন থাকে তখন কিন্তু আগুনের যে ইন্টেন্সিটিটা সেটা বেড়ে যায় এবং এক ধরনের এক্সপ্লোশন হয়। এক্সপ্লোশন হলে কিন্তু আসলে দেখবেন যে সিম্পল আগুন হয়তো আপনার কাছে আইসা কখনো আপনাকে হিট করে না। যদি আমরা লাস্ট একটা ঘটনা মাইলস্টোনের কথা বলি, সেখানে যদি ধরেন কোনো আগুন লাগতো তাহলে কিন্তু ছড়াইতে সময় নেয়, কিন্তু যখন আমার প্লেনটা ক্রাশ হইলো ওর ভিতরে যে তেলটা ছিল সেটা কিন্তু খুব মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই কেমিক্যালের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। গ্যাস কিংবা কেমিক্যালের যদি সিলিন্ডার থাকে অথবা কোনো ধরনের ইয়াবন্দি থাকে, মানে এ ধরনের যে সিলিন্ডারের মতোই আর কি বিভিন্ন ধরনের আইটেমে রাখা হয় গ্যাসগুলো। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ইন্সপেকশন সিস্টেম আছে, আমাদের যে ফায়ার লাইসেন্স দেয় বা যারা ফ্যাক্টরি চালান তাদেরও এখানে একটা দায়বদ্ধতা আছে আমি মনে করি। কারণ আপনি যদি বলে দেন যে আমার এই এরিয়াটা ডেঞ্জার জোন, এখানে যাবেন না, যেমন আপনি যদি কখনো ইলেকট্রিক এরিয়াতে ঢুকেন, সেখানে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় যেসব জায়গাগুলোতে লেখা থাকে যে এত ভোল্টেজ, আপনি কাছে যাবেন না, সামনে যাওয়া বিপজ্জনক। তো এই সব ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যদি ইন্ডাস্ট্রিয়াল হয় কিংবা কোনো রেস্টুরেন্ট, তো সেই সব জায়গাগুলোতে আসলে অবশ্যই আমাদেরকে উল্লেখ করে বলে দেওয়া উচিত যে এই বিল্ডিংটাতে আসলে গ্যাসের সিলিন্ডার ছিল কিংবা এখানে কেমিক্যালের গুদাম ছিল। তাহলে কি হবে, আমরা কিছুটা হলেও অন্তত সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবো এবং আমাদের যে প্রাণহানিটা হয় সেইটার থেকে আমরা আসলে নিজেদেরকে, অর্থাৎ আমাদের যে ভাইয়েরা বোনেরা চাকরি করেন, সেবা দেন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে, তাদের জীবনটা আমরা রক্ষা করতে পারবো। আমিও একমত আপনার সাথে। এবং এর সাথে যদি আমি আরেকটু বলি যে আমরা দেখতে পাই যে যে কোনো জায়গায় যদি আগুন লাগে, উত্তেজিত জনতা বা স্থানীয় জনতা যারা, তারা একটা ভিড় করে অথবা ফায়ার ফাইটারদের উপর চড়াও হয়, যেটা আমরা দেখে থাকি সচরাচর। এবং আসলে এটি ফায়ার ফাইটারদের কাজের উপর কি ধরনের প্রভাব ফেলে? এবং আমি যদি আরেকটু বলি যে এর থেকে উত্তরণের জন্য আসলে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? না, শুধু ফায়ার ফাইটার কেন, দেখেন এই যে লাস্ট যে ঘটনাটাই আমি বলবো, যখন আমি নিজেই কভার করতে গিয়েছিলাম আমাদের মাইলস্টোনের যে ঘটনাটা, স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেখানে যে আমরা অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে আমাদের হয়তো তথ্য সংগ্রহের জন্য আমরা আছি, কিন্তু হাজার হাজার মানুষ এবং তারা বুঝতে চেষ্টা করে না যে উদ্ধার কার্যক্রমটা বাধাগ্রস্ত হচ্ছে। তারা যে প্যাসেজ দিয়ে উদ্ধার কর্মীরা যাচ্ছেন, যেখান দিয়ে অ্যাম্বুলেন্সটা বের হবে, এই জায়গাগুলো তারা আটকায় অকারণে দাঁড়িয়ে থাকেন। তো আমি যেটা বলবো, এখানে প্রথমেই দুই ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। একটা হলো যে আপনার আমাদের দেখার থেকে আর কি বলা, সেটা হলো যে যারা ল এনফোর্সিং এজেন্সিস থাকবেন, দে শুড মিন একটা পুটে ব্যারিকেড দিয়ে দেওয়া, যাতে কোনো ধরনের সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে, এবং সেই ধরনের ব্যবস্থা থাকা উচিত। সাথে সাথে সাধারণ মানুষ যারা আছে তারা আসলে উৎসুক জনতা দুই ধরনের আছে। এক ধরনের মানুষ কি করে, আপনাকে ব্লেম দিচ্ছে যে দেরিতে আসছে বা যথাযথ ইকুইপড ছিল না, কিন্তু একজন লেম্যানের পক্ষে কিন্তু বলা সম্ভব না যে এই আগুনটা কিভাবে অ্যাপ্রোচ করলে বা কি কি ইকুইপমেন্ট নিয়ে গেলে কিভাবে নেভানো যায় সেটা কিন্তু বুঝে না। বরং তারা যেটা করে, ওখানে যে এক ধরনের নয়েজ তৈরি করে, এই নয়েজ তৈরির ফলে কি হয়, আগুনটা দ্রুত আরও ছড়িয়ে পড়ে এবং যে উদ্ধার কার্যক্রমটা দ্রুত করা যেতে পারে সেটা ব্যাহত হয়। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের আসলে ওই সময় তো আসলে সচেতনমূলক জিনিস কাজ করে না। আমি বলবো যে প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে আমি আসলে কেন এখানে যাচ্ছি, এখানে তো আসলে আমার কোনো কাজ নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে ম্যাসিভ কোনো ঘটনা উদ্ধারকর্মে কাউকে অ্যালাউ করা হয়, সেখানে যাবেন। আমি একজন সাধারণ মানুষ বা একজন সংবাদকর্মী হিসেবে আমি হয়তো কিছুটা সচেতন, কিন্তু একজন সাধারণ মানুষ সে যদি একটা অগ্নিকাণ্ড কিংবা একটা বিল্ডিং কলাপস হলে সেখানে যায়, সে নিজেই তো তার নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করছে এবং সে আরও উদ্ধার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এটা তো গেল হলো সাধারণ মানুষের দিক থেকে।
কিন্তু ইন্ডাস্ট্রি যে পিপল, যদি ইন্ডাস্ট্রিয়াল ঘটনা ঘটে কিংবা স্কুল অথবা বাড়ি, আমরা আগের তুলনায় কিছুটা গোছানো দেখছি ইন্ডাস্ট্রিকে। তো এইখানে প্রত্যেকটা সিচুয়েশন বেজ, আপনি কি ধরনের ফ্যাক্টরি চালাচ্ছেন, আপনি কি ধরনের ওয়্যার হাউস তৈরি করছেন, আপনাকে একটা বিকল্প ব্যবস্থা রাখা উচিত, যেই বিকল্প ব্যবস্থাটা দিয়ে আসলে উদ্ধার কার্যক্রম চালানো যায় বা এক্সিট নিতে পারে যেই মানুষগুলো ভিতরে ছিল। সেই জায়গায় এখনো অনেক জায়গায় দুর্বলতা রয়েছে। আমরা শিল্প করি কার জন্য? মানুষের জন্য, মানুষের কর্মসংস্থানের জন্য, দেশের জন্য। আমি মনে করি যে প্রত্যেকটা শিল্প মালিক এবং সাথে সাথে আমাদের যে ইনফোর্সিং ল ইনফোর্স করে যারা, এবং যারা এই প্রতিষ্ঠানগুলোকে মনিটর করে, যেমন শিল্পের জন্য আছে ডাইফি আছে, আমাদের ফায়ার ফাইটিং থেকে লাইসেন্স নিতে হয়, আমাদের এনভায়রনমেন্টাল ইস্যুগুলো দেখা, মানে প্রত্যেকটা অর্গান কিন্তু কাজ করে আলাদা আলাদা এটার জন্য। তো সেই সকল যে আইনগুলো রয়েছে এগুলো প্রপার ইমপ্লিমেন্টেশন করতে হবে। সাথে সাথে হলো শিল্প মালিক প্লাস বাড়ির মালিক যিনি আছেন তাকেও চিন্তা করতে হবে আমি কাকে ভাড়া দিচ্ছি। আমি নিচে একটা দোকান ভাড়া দিচ্ছি কিন্তু আমার উপরে সাধারণ মানুষ থাকছে, আমি কি তাদের সেই দোকানটা কি ধরনের জিনিস আছে বা কি ধরনের ব্যবসা করবে, এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হয়ে নেওয়া উচিত এবং একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া উচিত। আর আমি আরেকটা কথা বলবো সাধারণ মানুষের জন্য, যে আপনারা আসলে দেখতে যে একটা মানুষকে তো বাঁচাতে পারছেন না, বরং মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তো প্রত্যেকটা মানুষকেই আসলে সঠিকভাবে এখানে নিজের যে দায়িত্ববোধের জায়গা থেকে এখানে কোনো অবস্থাতেই জড়ো হওয়া উচিত না। তার নিজের জীবনও ঝুঁকিপূর্ণ হচ্ছে, উদ্ধার কার্যক্রমটাও বাধাগ্রস্ত হচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা ইনশিওর করতে পারি, সাথে সাথে আমি বলবো আমাদের দেশীয় যে বিল্ডিং কোড রয়েছে, বিএনবিসি বলা হয় যেটা, সেটা রানা প্লাজার পরে কিছুটা আসলে আপগ্রেড করা হয়েছে, কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কিন্তু আপনি যদি উন্নত দেশে যান, উন্নত দেশে অ্যাক্সিডেন্টের তুলনায় মৃত্যুর যে হার সেটা কিন্তু অনেক কম। তো আমাদের দেশে কিন্তু আসলে মৃত্যুর হারটা কমেছে, আগের তুলনায় আমি বলবো অনেক কমেছে, আমাদের অনেক উন্নতি হয়েছে। তো আমাদের এই বিল্ডিং কোড মানার ক্ষেত্রে আমাদের যে অথরিটিগুলো আছে তারা মনিটর করবেন এবং যারা অনুমতি দেন, অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রপার গাইডলাইন মেনে দিবেন। এবং নিজের জীবনের জন্যই আমরা যারা মালিক, ফ্যাক্টরি কিংবা বাড়ি অথবা কোনো ধরনের কারখানা ওনার যারা আছেন তারা সবাই চিন্তা করব আমাদের জীবনটা প্রথম এবং আমাদের নিরাপত্তার বিষয়টাকে মাথায় রাখবো। তাহলে আমি আশা করি যে আমাদের এই যে ফায়ার ফাইটার ভাই সহ সাধারণ শ্রমিক বা সাধারণ মানুষ যারা অকালে প্রাণ দিচ্ছেন, এটা হয়তো আমরা কমিয়ে আনতে পারবো। হয়তো একেবারেই সম্ভব না যে জিরোতে নামিয়ে না, কিন্তু আমরা কমানোর চেষ্টাটা করতে পারি এবং আমি আশা করি একসময় এটা জিরোতেও নামানো সম্ভব যদি সকলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি এবং আইনের প্রতি, জীবনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে যে কেমিক্যাল এবং দাহ্য পদার্থ শনাক্ত না করার কারণে এই দুর্ঘটনার হার বেশি অথবা মৃত্যুর হারটা বেশি। আপনার কাছে জানতে চাইবো যে কেমিক্যাল ও দাহ্য পদার্থ শনাক্তকরণের জন্য কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে আমাদের ফায়ার ফাইটাররা? না, ফায়ার ফাইটাররা আসলে ওরা ওই যে মুহূর্তে আগুন লেগে যায় ওই সময় আপনি দেখবেন আসলে কোনো অপশন থাকে না যে ও পরীক্ষা করবে, নিরীক্ষা করবে, এই জিনিসটা না। কিন্তু ফায়ার ফাইটিং অথরিটি হিসেবে সিভিল ডিফেন্স থেকে যে জিনিসগুলো করা হয় সেটা হলো যে এই বিল্ডিংটাতে এক্সিট আছে কিনা, তারপরে হলো যদি আগুন লাগে সেখানে তারা লেডার দিয়ে পৌঁছতে পারবে কিনা, পানির ব্যবস্থা আছে কিনা। ধরেন একটা বিল্ডিংয়ে যখন রাখা হয় হাইড্রোজেন দিয়ে যখন মানে পাইপ থাকে, তো এইসব জিনিসগুলো হয়তো অন্য সময় চেঞ্জ করা হয়, কিন্তু এইটা হলো প্রিকশনারি মেজার থাকতে হবে যে যখন আগুন লাগে কেউ না কেউ তো হয়তো এই উৎস সম্পর্কে জানে, জানার পরে সে যখন বাইরে বেরোয় আসে বা তার যে ফ্যাক্টরি যদি হয়, আমি যে বলবো ফ্যাক্টরি গেটে তো নির্দেশনা থাকে, হ্যাঁ, তো সেইখানে আমাদের যদি এটা মিনিমাইজ করতে চাই আমাদের ডেফিনেটলি আমাদের হলো ইন্ডিকেশন থাকতে হবে, লেভেল করে দিতে হবে যে এই ফ্লোরটাতে মূলত কেমিক্যাল রাখা হয়েছে, এইটাতে আমাদের ফ্যাব্রিক্স আছে কিংবা এটাতে আমাদের অফিস সে যদি বুঝতে পারে যে এখানে আসলে মানুষের বসবাস বা এখানে মানুষ আছে, তাহলে সে সেই ধরনের পদক্ষেপ নেবে মানুষগুলো বের করার জন্য। যেই ফ্লোরটাতে সে জানে যে এখানে একটা কেমিক্যালের গুদাম, সে নিশ্চয়ই যাবে না, কারণ হলো এক্সপ্লোশন রয়েছে। প্রথম কাজ তো আমাকে মানুষ রক্ষা করা, আমরা কিন্তু প্রপার্টি সেকেন্ড ট্রায়ারে বা চিন্তা করি, প্রথম আমাদের কাজ জীবন রক্ষা করা।
তো এখানে আসলে ফায়ার ফাইটারের চেয়েও বেশি কাজটা কিন্তু হবে যিনি বিল্ডিংয়ের মালিক, যিনি ওই ওয়্যার হাউসের মালিক, প্লাস হলো অথরিটি রেগুলার বেসিসে চেক করা, যেমন ডাইফি আছে যেটা, কিংবা কলকারখানা অধিদপ্তর যেটাকে আমরা বলি, তারপর বয়লার আছে, আমাদের বিভিন্ন ধরনের কিন্তু অথরিটি আছে যারা এগুলো রেগুলার বেসিসে চেক করেন। তারা সেইটা নিশ্চিত করবেন যে যেই প্রক্রিয়া অনুযায়ী তাকে ফ্যাক্টরির ওয়্যার হাউস করতে দেওয়া হয়েছে, বাড়ি করতে দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়াটা মানছেন কিনা। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন, দেখেন আমি একটা প্যাসেজে রেখে দিয়েছি বিল্ডিং করার সময়, যেখান থেকে মানুষ এক্সিট করবে, এখান থেকে ল্যাডার দিয়ে ফায়ার ফাইটাররা উঠবে ইন কেস অফ ফায়ার, কিন্তু সেটা আপনি একটা লক করে রেখে দিয়েছেন, অথবা ওই প্যাসেজটাতে আপনি কিছু জিনিস এমনভাবে ফেলে রাখছেন যে ওটা আসলে চলাচলের জন্য ব্যবহার করতে পারতেছেন না। তারপরে হলো আমাদের ধরেন ফায়ার হাইড্রেন্ট আছে, স্প্রিংক্লিয়ার আছে, তো এইসব জিনিসগুলোর হলো একটা চেক আপে রাখা। আমরা কি করি, আমাদের মানুষের যদি স্বাস্থ্যের কথা বলি তখন আমাদেরকে ডক্টর অ্যাডভাইস করে যে আপনি প্রতি 6 মান্থ পরে একটা হেলথ চেক আপ করেন। তো ফায়ার ফাইটিংয়ের জন্য যেই যন্ত্রগুলো একটা ফ্যাক্টরির প্রাইমারিলি থাকে, সেই যন্ত্রাংশগুলো আসলে মাঝে মাঝে ড্রিলিংয়ের মাধ্যমে চেক আপ করা উচিত, যাতে প্রাইমারি ভাবে তারা অন্তত প্রোটেক্ট করতে পারে, যে প্রাইমারিলি যদি আগুনটা থামিয়ে দেওয়া যায় তাহলে তো বড় ধরনের ঘটনা ঘটে না। এবং যে ধরনের আলাদা আরও বেশ কিছু ইকুইপমেন্ট থাকে, ধরেন ফায়ার রেজিস্ট্যান্স ডোর থাকে, তারপরে আপনার হলো পানি রিজার্ভারে থাকার নিয়ম আছে যে ওই পানিটা অন্য কোনো কাজে ইউজ করা হবে না, হ্যাঁ, এরকম কিছু ব্যবস্থা আছে ফায়ার ফাইটিংয়ের জন্য। তো সেইখানে আমি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় কাজ করতে, যে সাংবাদিকতা করতে, যে বিশেষ করে রানা প্লাজার পরে দেখেছি যে এই জিনিসগুলো ইনস্টলড হয়েছে, বিভিন্ন জায়গাতে আছে। ইভেন বড় বড় যে বিল্ডিংগুলো যেগুলো কন্ডোমিনিয়াম সিস্টেমে আছে, আমাদের বড় অ্যাপার্টমেন্ট এলাকা, তারপরে বিভিন্ন ওয়্যার হাউস, রিসেন্টলি আমি একটা বাইরে একটা দেশে দেখে আসলাম, সেখানে সব কিছু অটোমেটেড। আপনার যদি আগুন লাগে অটোমেটিক্যালি স্প্রিংকলার ফেটে পানি পড়ে ওয়্যার হাউসের আগুনটা থেমে যাবে। এবং দেখবেন যে ওয়্যার হাউসের পাশে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে যেখান দিয়ে ফায়ার ফাইটাররা প্রবেশ করতে পারবে, এবং কোন জায়গাটায় প্রবেশ করলে সে মানুষ উদ্ধার করতে পারবে, কোন জায়গাটা দিয়ে তাকে আগুনের উৎস ডিটেক্ট করা যায়। আপনি জানেন নিশ্চয়ই, এখানে এখন আধুনিক সিস্টেমে কিন্তু অ্যালার্মিং সিস্টেম আছে এবং একটা ম্যাপ আছে, একটা এরিয়াতে দেওয়া থাকে, যেখানে বসে আসলে একটা জায়গা আইডেন্টিফাই করা যায় যে আমার 10 তলা একটা বিল্ডিংয়ের ঠিক 6th ফ্লোরে আমার আগুন লেগেছে এবং ডান পাশে লেগেছে এবং এত নাম্বার রুমে, আধুনিক সিস্টেমের ফলে। তো সেই ইন্ডিকেশনগুলো যাতে আসলে শো করা থাকে, ফায়ার ফাইটারদেরকে একটা নির্দেশনা দেওয়া যায় যে ভাই আমার আগুনটার অরিজিনটা হয়েছে 10 নম্বর তলাতে কিংবা 6 নম্বর তলাতে এবং লাস্ট রুমটাতে, আপনি এভাবে যেতে পারবেন। এই যে ইন্ডিকেশনগুলো, এই যে দিক নির্দেশনাগুলো, এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এটা অবশ্যই মিনিমাইজ করা সম্ভব। এবং আমরা যেই ধরনের দুর্ঘটনা লাস্ট দেখলাম, কারণ আমাদের কাছে একটা মৃত্যুও কাম্য না, এবং অনেকে বলেন একজন মানুষ মারা গেছেন, বিষয়টা হলো আমার কিংবা আপনার কাছে একজন, কিন্তু যেই ফ্যামিলিতে মারা গেছেন সে একমাত্র উপার্জনক্ষম, কিংবা যার ছেলে মারা গেছে সে তার একমাত্র সন্তান, যদি কারো বাবা হয় তাহলে সে তার বাবাকে হারিয়েছে। তো এই বিষয়গুলোতে আসলে প্রত্যেকটা জায়গার থেকেই আমি মনে করি রেসপেক্টিভ সেক্টর, রেসপেক্টিভ ব্যক্তি যদি আসলে সচেতন হয় তাহলে আমরা আশা করতে পারি যে এই ধরনের ক্ষেত্রে একটা মৃত্যু আর ঘটবে না। তবে যারা আমাদের ফায়ার ফাইটার ভাই রয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা যখনই কোনো ধরনের লাইফ থ্রেটেনিং সমস্যায় পড়ি তারা আমাদেরকে উদ্ধার করেন। এই জন্য আমি আমাদের যারা শিল্প উদ্যোক্তা, বাড়ির মালিক, রেস্টুরেন্টের মালিক রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনার জীবনের সাথে সাধারণ মানুষের জীবনকে যারা রক্ষা করে তাদের জীবনের কথা চিন্তা করেও কোনো তথ্য গোপন করবেন না, যে একজন ফায়ার ফাইটার ভুল পথে ঢুকে ভুল জায়গায় যেয়ে যাতে তার জীবন রিস্কি কিংবা জীবনকে বিসর্জন না দিতে হয়। আমরা যেটা আপনার রিপোর্টের শুরুতেই আমি যদি একটু বলি যে আমরা দেখলাম যে এই পর্যন্ত আসলে 49 জন মানুষ মারা গেছেন, গত 10 বছরে সেটা ছিল হাইয়েস্ট 24 জন মানুষ মারা গেছে। তো এই মৃত্যু তো আসলে কাম্য না। আপনার সিম্পল একটা তথ্য গোপন করেছেন, হয়তো আপনি একটা লাইসেন্স নিয়ে আপনার 2 টাকা বেঁচেছে বা 2 টাকা কম খরচ হয়েছে, কিন্তু এই যে জীবনগুলো চলে গেছে এই জীবনগুলোর মূল্য তো আমরা কোনোভাবে ফিরিয়ে দিতে পারবো না।
সুতরাং সবাইকে আসলে আমরা আশা করব এবং অনুরোধ করব যে আপনারা তথ্য গোপন করবেন না, কারণ তথ্য গোপন করাটাই হচ্ছে আসলে বড় ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। আমি যদি জানি যে এটা গরম পানি, তাহলে আমি হাত দিব না। একদমই তাই। সেই জিনিসটা যাতে আমরা সকলে আসলে সচেতন হই এবং আমরা মানুষকে নিয়ে ভাবি। খুব সুন্দর করে বলছিলেন আসলে যে আসলে কি কি ধরনের ব্যবস্থা বা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আমাদের ফায়ার ফাইটার অথবা সাধারণ মানুষের জীবনের মৃত্যুর হার কিছুটা হলেও আমরা আসলে কমিয়ে আনতে পারবো। আমরা আসলে আলোচনার একদমই শেষ পর্যায়ে এবং আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আসলে এই ধরনের পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ স্থানীয় জনগণকে কিভাবে বোঝানো সম্ভব বা এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কিভাবে সচেতন করা যায়। এবং আমি আরেকটু যোগ করব যে ফায়ার ফাইটারদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নি নির্বাপন নীতিমালায় কি কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? শুধু অগ্নি নির্বাপন নীতিমালায় পরিবর্তন আনলে তো হবে না, কারণ ওনারা তো যারা কাজ করেন তারা আসলে এইটা ভাবা যায় না। আমি লাস্ট যে ঘটনাটাই বারবার বলতেছি সেটা হলো, ওখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, ধরেন স্কুলে যখন আগুনটা লাগলো বা প্লেনটা যখন ক্রাশ করলো, তখন একটা ফায়ার ফাইটার কিংবা অ্যাজ এ মানুষ হিসেবে প্রত্যেকের মানুষের সামনে তার নিজের সন্তানের চেহারাটা ভেসে আসে। তো সেই সময় কিন্তু সে নিজের আসলে যে জীবন, সে কিন্তু আসলে এক ধরনের ইমোশনাল তাড়িত হয়। তো সেইখানে আপনি কিন্তু আইন কিংবা বাইন্ডিংস দিয়ে পারবেন না। আমাদের যেটা করতে হবে যে দু ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। একটা পদক্ষেপ হলো যে মানুষকে সচেতন করা। সচেতন আপনি কাকে করবেন? সাধারণ মানুষকে সচেতন করা যায়, কিন্তু সবসময় আসলে সচেতনতা দিয়ে কাজ হয় না। কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে কঠোর পদক্ষেপ নিতে হয়। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তথ্যটা গোপন করেছে, আমি মনে করি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। সে স্বেচ্ছায় যেভাবে আগুন লাগায়নি, আগুন লেগেছে সেটা আমরা মানতে বুঝতে পারছি যে স্বেচ্ছা লাগায়নি, তার সম্পদ ধ্বংস হবে বা বিষয়টা সেইভাবে নয়। কিন্তু সে যে তথ্যটা গোপন করছে, সেই তথ্যটা যদি গোপন না করতো, তাহলে কিন্তু এই যে এক্সপ্লোশনের কারণে যে লোকটা মারা গেল, যে ফায়ার ফাইটার, এটা ঘটতো না। তো সেই ক্ষেত্রে হলো আমাদের যে এক্সিস্টিং লস এবং রেগুলেশনগুলো আছে, সেগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশন। এবং আমি মনে করি আমাদের আরেকটা দুর্বলতা আছে, এটা শুধুমাত্র ফায়ার ফাইটিং না। আমরা ধরেন আজকে আমি যেই পৃথিবীতে বসবাস করি, ঠিক 10 ইয়ার্স যদি ব্যাক অথবা সামনে চিন্তা করি, তাহলে আপনি দেখবেন যে 10 বছর আগের যে পদ্ধতি, সেই পদ্ধতি এখন কিছুটা অবসলেট হয়ে যাচ্ছে। সো প্রতি 2 ইয়ার্স 5 ইয়ার্স পর পর এটাকে আপগ্রেড করা উচিত। আমাদের দেশে যেটা হচ্ছে, আমি বলবো যে আমাদের অনেক আইন বা বিধিমালা রয়েছে যেগুলো আসলে কোনো একটা দুর্ঘটনা না ঘটলে আমরা আসলে এটাতে পরিবর্তন কিংবা পরিমার্জন করার সুযোগ নিই না। সো এটা হলে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাকে প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা রেগুলেশন এবং প্রত্যেকটা সিস্টেমকে আমাকে চিন্তা করতে হবে। আমি যেটা বললাম যে যদি আপনি খুবই জানবেন যে আমরা এই যে এই রুমটাতে বসে আছি, এই রুমটাতে দেখবেন যে আপনার একটা ফায়ার ফাইটিং সিস্টেম আছে। এখন এই সিস্টেমটা এরা মাঝে মাঝে চেক করেন, তারা দেখেন যে ওকে আছে কিনা। তাহলে যখন দুর্ঘটনা কখন ঘটবে তা তো আমরা জানি না, সিস্টেম কাজ করতেছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে আমরা আই এম টকিং অ্যাবাউট 10 ইয়ার্স ব্যাক, ধরেন যখন রানা প্লাজার পর অনেক ফ্যাক্টরিতে যেয়ে দেখেছি তার সব সিস্টেম আছে, কিন্তু 10 বছর ধরে সেটা চেক করে না। ফলে যখন আগুন লেগেছে, সে চিপ সুইচ কাজ করতেছে না, অথবা তার যে পানির রিজার্ভার যেটা বা ট্যাঙ্ক, সে ট্যাঙ্কে পানি নেই, ওটা অন্য কাজে ব্যবহার করছে। তো এই আপগ্রেডেশন এবং মনিটরিং, এই দুইটা জিনিস খুবই জরুরি। প্লাস হলো যে আইনের কঠোর ব্যবহার এবং এর প্রয়োগ, শাস্তি নিশ্চিত করা, সেটা যদি করা যায় তাহলে আবার সাধারণ মানুষের যেটা হবে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে বা বিভিন্ন সময় আসলে আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে, সেখানে ওই ঘটনা ঘটার পরে এবং বিভিন্ন উপলক্ষে আমাদের মাঝে মাঝে আসলে প্রচারণা কার্যক্রম থাকা উচিত যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনারা সেখানে ভিড় না করা বা তারা কি ধরনের কাজ। কোনো সময় আসলে মানুষ উদ্ধার কার্যে অংশগ্রহণ করে, কিন্তু সেটা সবার জন্য না এবং বাধা ক্রিয়েট না করা। এটা আসলে বিভিন্ন ধরনের এখন মাধ্যম রয়েছে, তার মাধ্যমে সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত যে কি ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম নেওয়া যেতে পারে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।